সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের 29তম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায়ের উপর ইতোমধ্যে আমরা 4টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে আমরা পঞ্চম গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যা সমাধানের পূর্বে চলো আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেই। সমস্যা 5, দেখো, ফারিয়া, সাবিহা ও আয়াত একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার 2019 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাব ও চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ। মূলধন হিসাবের উদ্বৃত্ত ফারিয়া 70,000 টাকা, সাবিহা 60,000 টাকা, আয়াত 50,000 টাকা। অন্যদিকে চলতি হিসাবের উদ্বৃত্ত ফারিয়া 30,000 টাকা ক্রেডিট, সাবিহা 6,000 টাকা ডেবিট, আয়াত 20,000 টাকা। বছরে কারবার হতে যথাক্রমে ফারিয়া 10,000 টাকা, সাবিহা 7,000 টাকা ও আয়াত 5,000 টাকা উত্তোলন করে। মূলধন চলতি হিসাবের জের ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। সাবিহা ও আয়াত প্রতি মাসে 1,500 ও 1,000 টাকা করে বেতন পাবে। 1 এপ্রিল তারিখে ফারিয়া কারবারে 10,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। বছরের মাঝামাঝি সময়ে সাবিহা 15,000 টাকা ঋণ প্রদান করে, যার উপর 8% হারে সুদ ধার্য করা হয়। বন্টনযোগ্য লাভের প্রথম 30,000 টাকা পর্যন্ত যথাক্রমে ফারিয়া 40%, সাবিহা 35% ও আয়াত 25% মুনাফা পাবে। অবশিষ্ট বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মধ্যে 3-2-1 অনুপাতে বণ্টিত হবে। এরপর বলা আছে, দেখো, আয়াতের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায়ের লাভ 90,000 টাকায় উপনীত হলো। কতে আমাদেরকে করতে বলেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, খ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো এবং গ অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। তাহলে এই প্রশ্ন আমাদের জন্য কি কি নতুনত্ব নিয়ে এসেছে আমরা দেখি। ইতোমধ্যে যে 4টি সমস্যার আমরা সমাধান করেছি সেই 4টি সমস্যার মধ্যে 2 নম্বর সমস্যাটিতে আমরা চলতি হিসাব করতে বলা হয়েছিল। তোমরা ইতোমধ্যেই জানো যে যদি কোনো প্রশ্নে চলতি হিসাব করতে বলা হয় তার মানে হচ্ছে ওই কারবারি প্রতিষ্ঠান বা ওই অংশীদারি কারবার স্থিতিশীল মূলধন পদ্ধতিতে হিসাব প্রস্তুত করে। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে যদি কোনো অংশীদারি কারবার তাদের হিসাব প্রস্তুত করে, মূলধন হিসাব প্রস্তুত করে, তাহলে সেই কারবারে অবশ্যই চলতি হিসাব প্রস্তুত করা হয়। কারণ স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদাররা যে মূলধন দিয়ে কারবার শুরু করেন সেই মূলধন সবসময় অপরিবর্তিত থাকে। তাহলে যে সকল কারণে অংশীদারদের অংশ বা অংশীদারদের দাবি ব্যবসায়ের উপর বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, তাকে প্রদর্শন করার জন্য তখন চলতি হিসাব প্রস্তুত করতে হয়, যেহেতু মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের বাইরে অন্য কোনো কিছু দেখানোর সুযোগ থাকে না। তো এখানে একটি চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া আছে, একটু খেয়াল করো, দেখো। যেমন ফারিয়া 30,000 টাকা ক্রেডিট লেখা আছে পাশে, তার মানে হচ্ছে এটি ক্রেডিট উদ্বৃত্ত। সাবিহা 6,000 টাকা ডেবিট লেখা আছে, এটির মানে হচ্ছে এটি ডেবিট উদ্বৃত্ত।
আয়াত 20,000 টাকা। এটির পাশে ডেবিট বা ক্রেডিট কিছুই লেখা নেই। যদি ডেবিট বা ক্রেডিট কিছু লেখা না থাকে তাহলে মনে করতে হবে এটি ক্রেডিট উদ্বৃত্ত। এছাড়া আরও একটি বিষয় আমাদের এখানে নতুনত্ব আছে যেটি আমরা পূর্বের প্রশ্নগুলিতে পাইনি। যেমন এখানে বন্টনযোগ্য লাভের প্রথম 30,000 টাকা পর্যন্ত যথাক্রমে ফারিয়া 40%, সাভিয়া 35% ও আয়াত 25% মুনাফা পাবে বলেছে এবং অবশিষ্ট বন্টনযোগ্য মুনাফা অংশীদারদের মধ্যে 3-2-1 অনুপাতে বণ্টিত হবে। তার মানে মুনাফা বন্টনের দ্বৈত পদ্ধতি এখানে প্রয়োগ করতে হবে। প্রথম 30,000 টাকা পর্যন্ত 40%, 35% ও 25% পাবে, মানে এই অংশীদারি কারবারের যা মুনাফা হবে, ধরো মুনাফা হলো 50,000 টাকা, তাহলে তার মধ্য থেকে 50,000 টাকা থেকে 30,000 টাকা নিয়ে 40% ফারিয়াকে দিতে হবে, সাবিহাকে 35% দিতে হবে ওই 30,000 টাকার, এবং আয়াতকে দিতে হবে 25,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে যদি 30,000 টাকা আমরা বন্টন করে ফেলি, অবশিষ্ট বন্টনযোগ্য মুনাফা থাকবে কত? 50,000 থেকে 30,000 বাদ দিলে পাবো আমরা 20,000 টাকা। সেই 20,000 টাকা 3-2-1 অনুপাতে বণ্টিত হবে। এটি একটি আমি উদাহরণ দিলাম। আমরা যখন অঙ্কটির লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, তাহলে আমরা যেই মুনাফা আবন্টন হিসাব প্রস্তুতের মাধ্যমে পাবো, সেই মুনাফা থেকে 30,000 টাকাকে 40%, 35% ও 25% হারে 3 জনের মধ্যে বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তাকে 3-2-1 অনুপাতে আমরা বন্টন করব। আমাদের এই প্রশ্নে আমাদেরকে প্রথমে বলেছে মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো প্রশ্নে চলতি হিসাব প্রস্তুত করতে বলা হয়, তাহলে সেই প্রশ্নে মূলধন হিসাবও যদি প্রস্তুত করতে বলা হয়, মূলধন হিসাবে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বসবে। অন্য কোনো কিছু যেগুলি অংশীদারদের মূলধনকে বা অংশীদারদের দাবিকে বৃদ্ধি করতে পারে অথবা হ্রাস করতে পারে এমন কোনো উপাদান অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে না। অংশীদারদের মূলধন হিসাবে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে, অন্য কোনো কিছু আসবে না। এছাড়া যে সকল উপাদানগুলি অংশীদারদের মূলধন হিসাবকে বা অংশীদারদের দাবি ব্যবসায়ের উপর বৃদ্ধি করতে পারে অথবা হ্রাস করতে পারে, সেই সকল উপাদানগুলি সব চলতি হিসাবের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। তাহলে চলো আমরা আমাদের সমাধান শুরু করি। প্রথম প্রশ্ন মানে কতে আমাদেরকে করতে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব। দেখো, অংশীদারদের মূলধন হিসাব 5 নং প্রশ্নের উত্তর ক। এটা একটি খতিয়ান মাত্র। খতিয়ানে যেভাবে আমরা টি ছকে ঘর করি, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে 4টি 8টি ঘর থাকবে। তবে যেহেতু 3 জন অংশীদারের একসাথে আমরা করব, এই জন্যে 3 জন অংশীদারের জন্য 3টি টাকার ঘর থাকবে। আমরা মূলধন হিসাবের ক্রেডিট পাশে প্রথমে প্রারম্ভিক মূলধন, মানে যে মূলধনের উদ্বৃত্ত আমাদের প্রশ্নে দেয়া আছে 1 জানুয়ারি তারিখে, সেটি লিখব। ফারিয়ার 70,000 টাকা, সাবিহা 60,000 টাকা এবং আয়াত 50,000 টাকা। মূলধন হিসাবের যে উদ্বৃত্ত দেয়া থাকে সেটি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। ডেবিট উদ্বৃত্ত বা ক্রেডিট উদ্বৃত্ত বলা থাকার প্রয়োজন হয় না, মূলধন সবসময়ই ক্রেডিট জের প্রকাশ করে। সেই কারণে ক্রেডিট পাশে আমরা প্রারম্ভিক জের লিখি। এবং এপ্রিলের 1 তারিখে ফারিয়া 10,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করেছে। তো কারবারে যখন মূলধন আসে তখন অংশীদারি কারবার জাবেদায় লিখবে নগদান হিসাব ডেবিট, ফারিয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ফারিয়ার মূলধন যেহেতু ক্রেডিট পাশে 10,000 টাকা ফারিয়ার ঘরে বসবে এবং বিবরণের ঘরে বিপরীত নাম নগদান হিসাব বসবে। যেহেতু এটি স্থিতিশীল মূলধন পদ্ধতি, আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতি বুঝতে পেরেছি যেহেতু আমাদেরকে চলতি হিসাব করতে বলা হয়েছে এবং প্রশ্নে চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া আছে। স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের বাইরে অন্য কোনো কিছু আসবে না। তাই আমাদের মূলধন হিসাবে আমরা প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বসানোর পরেই মূলধন হিসাবের কাজ শেষ। ফারিয়ার দেখো মোট মূলধন হচ্ছে 80,000 টাকা, সাবিহার 60,000 টাকা এবং আয়াতের
50,000 টাকা। এটিকে আমরা ক্রেডিট পাশ থেকে আবার ডেবিট পাশে গিয়ে লিখব, যেমনটি আমরা জের নির্ণয়ের ক্ষেত্রে করে থাকি, এটি তোমরা জানো। এবং ডেবিট পাশে যে পার্থক্য সৃষ্টি করছে ব্যালেন্স সিডি নামে, সেটি আমরা দেখাবো। ব্যালেন্স সিডি ফারিয়া 80,000 টাকা, সাবিহা 60,000 টাকা এবং আয়াত 50,000 টাকা। এবং এই ব্যালেন্স সিডি বা সমাপনী জের পরবর্তী হিসাবকালের প্রারম্ভিক জের হিসাবে আমরা দেখিয়ে দিব। প্রারম্ভিক জের ব্যালেন্স বিডি ফারিয়া 80,000, সাবিহা 60,000 এবং আয়াত 50,000 টাকা। সুতরাং যদি মূলধন হিসাব করতে বলা হয় এবং একই প্রশ্নে চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া থাকে অথবা চলতি হিসাব করতে বলা হয়, তাহলে মনে রাখতে হবে মূলধন হিসাবে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বসবে, এর বাইরে অন্য কোনো কিছু বসবে না। তাহলে আমরা আমাদের কয়ের উত্তরের সমাধান করলাম। এবার খতে চলে যাব। খতে আমাদেরকে করতে বলা হয়েছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। দেখো 5 নং প্রশ্নের উত্তর খ। ফারিয়া, সাবিহা ও আয়াতের লাভ লোকসান আবন্টন হিসাব 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমরা প্রথমে ক্রেডিট পাশটা দেখে নিব। আমাদের প্রশ্নে বলা হয়েছে নিট লাভ 90,000 টাকা এবং এটি আমরা ক্রেডিট পাশে সবার প্রথমে লিখি আয় বিবরণী নাম দিয়ে। নিট লাভ স্থানান্তরিত হয়েছে, মানে অংশীদারি কারবারের যে আয় বিবরণী, সেখানে আয় বিবরণী করার সময় তারা তাদের নিট লাভ পেয়েছে 90,000 টাকা। এটি দিয়ে আমাদের ক্রেডিট পাস শুরু হবে। এরপরে দেখো উত্তোলনের সুদের কথা বলা ছিল, এখানে আমরা উত্তোলনের সুদ লিখব, তবে তার আগে এখানে আমাদেরকে অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে, যেহেতু এই উত্তোলনের সুদ আবার চলতি হিসাবে আমরা লিখব। আর স্থিতিশীল মূলধন পদ্ধতি হলে আমরা এখানে যে কোনো আয় বা ব্যয়ের পূর্বে অংশীদারদের চলতি হিসাব কথাটি লিখি। আর যদি পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হতো তাহলে কিন্তু আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখতাম। যেহেতু এটি স্থিতিশীল মূলধন পদ্ধতি, তাই আমাদেরকে অংশীদারদের চলতি হিসাব লিখতে হবে। এবং উত্তোলনের সুদ ফারিয়া 10,000 টাকা উত্তোলন করেছে, সাবিহা 7,000 টাকা উত্তোলন করেছে, আয়াত 5,000 টাকা উত্তোলন করেছে। কিন্তু উত্তোলন কখন করেছে এই ধরনের কোনো তথ্য আমাদের প্রশ্নে ছিল না। তোমরা জানো, যদি এই ধরনের কোনো তথ্য দেয়া না থাকে তাহলে গড় পদ্ধতিতে উত্তোলনের সুদ ধার্য করতে হবে, অর্থাৎ 6 মাসের সুদ ধার্য করতে হবে। তাহলে ফারিয়া 10,000 টাকা 10%, 1,000 টাকা, 6 মাসে হবে 500 টাকা। সাবিহা 7,000 টাকা, তার 10% হচ্ছে 700 টাকা, 6 মাসের জন্য হবে 350 টাকা। আয়াত 5,000 টাকা, তার 10% হচ্ছে 500 টাকা, 6 মাসের জন্য হবে 250 টাকা। তাহলে তিনজনের মোট উত্তোলনের সুদ হচ্ছে 1,100 টাকা। আমাদের এই প্রশ্নে চলতি হিসাবেরও উপর বা চলতি হিসাবের যে জের দেয়া আছে তার উপরও আমাদেরকে সুদ ধরতে বলা হয়েছে 10%। এখানে খেয়াল করো, সাবিহার যে চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া ছিল তার পাশে ব্র্যাকেটে লেখা ছিল ডেবিট উদ্বৃত্ত। ডেবিট থাকার অর্থ হচ্ছে এই 6,000 টাকা সাবিহার কাছ থেকে অংশীদারি কারবার পাবে, সাবিহার কাছ থেকে অংশীদারি কারবার পাবে। তাহলে উত্তোলনের সুদ যেমন অংশীদারি কারবার অংশীদারদের কাছ থেকে পাবে, ঠিক তেমনি চলতি হিসাবের যদি ডেবিট উদ্বৃত্ত থাকে তাহলে চলতি হিসাবের যে সুদ আসবে সেই সুদ অংশীদারি কারবার অংশীদারদের কাছ থেকে পাবে। অন্যদিকে ক্রেডিট উদ্বৃত্ত থাকলে, চলতি হিসাবের যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে তাহলে চলতি হিসাবের সুদ অংশীদাররা কারবার থেকে বা অংশীদারি কারবার থেকে পাবে। যেহেতু সাবিহার চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত ছিল, তার মানে সাবিহার কাছ থেকে অংশীদারি কারবার পাবে এবং এটি অংশীদারি কারবারের জন্য আয়। যেহেতু অংশীদারি কারবারের জন্য আয়, পূর্বে এটি লিপিবদ্ধ করা হয়নি, সুতরাং আমাদেরকে এটি ক্রেডিট পাশে আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে 6,000 টাকার 10% হচ্ছে 600 টাকা। এই হচ্ছে আমাদের ক্রেডিট পাস। ক্রেডিট পাশে আসার মতো অন্য কোনো উপাদান এই প্রশ্নে নেই। এবার আমরা চলে যাব ডেবিট পাশে। ডেবিট পাশে দেখো, আমরা প্রথমে মূলধনের সুদ লিখব। যথারীতি যে কোনো ব্যয় লেখার পূর্বে আমরা অংশীদারদের চলতি হিসাব কথাটি লিখে নিব। ফারিয়ার যে মূলধনের সুদ তা দেখো, ফারিয়ার অংশীদারি কারবারে মূলধন ছিল 70,000 টাকা। 70,000 টাকার 10% হচ্ছে 7,000 টাকা। আবার 1 এপ্রিল তারিখে ফারিয়া
অতিরিক্ত মূলধন প্রদান করেছে 10,000 টাকা, সেই 10,000 টাকার উপরও ফারিয়া সুদ পাবে 10%, এবং এটির সুদ হবে 9 মাসের। যেহেতু এপ্রিলের 1 তারিখে প্রদান করেছে, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস, 9 মাসের সুদ আসবে। তাহলে 70,000 টাকা 10%, 7,000 টাকা, এবং 10,000 টাকা 10% 9 মাসে হবে 750 টাকা। তাহলে ফারিয়ার মোট সুদ হচ্ছে, মোট মূলধনের সুদ হচ্ছে 7,750 টাকা। অন্যদিকে সাবিহার মূলধন 60,000 টাকা, 60,000 টাকা 10% সুদ হচ্ছে 6,000 টাকা। আয়াতের মূলধন 50,000 টাকা, 50,000 টাকার 10% সুদ হবে 5,000 টাকা। মোট 3 জনের মূলধনের সুদ 18,750 টাকা। এটি অংশীদারি কারবারের জন্য ব্যয়। যেহেতু এই ব্যয় পূর্বে হিসাবভুক্ত হয়নি, নতুন করে আমাদেরকে ব্যয়ের পাশে মানে ডেবিট পাশে লিখতে হবে। এরপরে দেখো অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাবের সুদ। ফারিয়া এবং আয়াতের যে চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া ছিল, সেই উদ্বৃত্তগুলি হচ্ছে ক্রেডিট উদ্বৃত্ত। ফারিয়ার 30,000 টাকার পাশে ক্রেডিট লেখা ছিল, কিন্তু আয়াতের যে চলতি হিসাবের উদ্বৃত্ত দেয়া ছিল সেখানে ক্রেডিট লেখা ছিল না। লেখা না থাকলেও আমরা বলেছি যদি ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত লেখা না থাকে তাহলে ক্রেডিট উদ্বৃত্ত মনে করতে হবে। যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত, তার মানে ফারিয়া এবং আয়াত এই চলতি হিসাবের উপর সুদ অংশীদারি কারবার থেকে পাবে, যা অংশীদারি কারবারের ব্যয়। অংশীদারি কারবার এটি পূর্বে হিসাবভুক্ত করেনি বিদায় তাদেরকে নতুন করে ব্যয় হিসাবে প্রদর্শন করতে হবে। তাহলে 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা, ফারিয়া পাবে 3,000, আয়াত 20,000 টাকার 10% 2,000 টাকা পাবে। মোট চলতি হিসাবে সুদ হচ্ছে 5,000 টাকা, যা ডেবিট পাশে ব্যয় হিসাবে লিপিবদ্ধ হবে। এরপরে দেখো আয়াত ও সাবিহার বেতনের কথা বলা ছিল, তারা অংশীদারি কারবারের কাছ থেকে বেতন পাবে, কিন্তু আয়াতের বেতন ডেবিট করার পর, এই কথাটি আমাদের প্রশ্নে বলা ছিল। ডেবিট করার পর মানে হচ্ছে আয়াতের বেতন ইতোমধ্যে বাদ দেয়া হয়েছে, তাহলে নতুন করে আমাদেরকে আর বাদ দিতে হবে না বা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাতে হবে না। যদি কোনো অংশীদারের বেতন ডেবিট করার পর অথবা বাদ দেওয়া হয়েছে অথবা চার্জ করার পর লেখা থাকে, তার মানে ওই বেতন আর লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব যেটি করতে বলবে সেখানে যাবে। তাহলে যেহেতু আয়াতের বেতন ডেবিট করার পর বলা আছে, আয়াতের বেতন আসবে না, সাবিহার বেতন আসবে। সাবিহার বেতন পাবে বলা ছিল প্রতি মাসে 1,500 টাকা, তাহলে 12 মাসে 18,000 টাকা। অন্যদিকে সাবিহা ঋণ প্রদান করেছে বছরের মাঝামাঝি সময়ে, এবং ঋণের উপর বলা হয়েছে 8% সুদ ধার্য করতে হবে। তাহলে 15,000 টাকা ঋণ প্রদান করেছে, 15,000 টাকার 8% 6 মাসে হবে 600 টাকা। 15,000 টাকার 8% 1,200 টাকা। এটি 1 বছরের টাকা নির্দেশ করবে। যখন আমরা শতকরা হার দিয়ে গুণ করব, তাহলে 1 বছর মানে 12 মাসে যদি 1,200 টাকা হয়, তাহলে 6 মাসে 600 টাকা। এই হচ্ছে আমাদের ব্যয়সমূহ। তাহলে দেখো আমাদের মোট আয় 91,700 টাকা। মোট আয় হচ্ছে আমাদের 91,700 টাকা। এই আয় 91,700 টাকা থেকে ব্যয় 18,750 টাকা, মূলধনের সুদ চলতি হিসাবে সুদ 5,000 টাকা, এবং বেতন 18,000 টাকা ও ঋণের সুদ 600 টাকা বাদ দেওয়ার পর মোট 91,750 টাকা থেকে এই ব্যয়গুলি বাদ দেওয়ার পর আমাদের আরও লাভ থাকে 49,300 টাকা, যা অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে। এবং এখানে দেখো বন্টন করার পর আমরা ফারিয়ার যে মুনাফার অংশ পেয়েছি সেটি হচ্ছে 21,675 টাকা, সাবিহার 16,950 টাকা এবং আয়াতের 10,725 টাকা। তাহলে এটি কিভাবে আসছে তার জন্য আমরা এখানে একটা সূত্র দিয়ে রেখেছি, গণনা কার্য 1। তার মানে আমরা গণনা কার্য 1-এ এটি নির্ণয় করেছি। এখন আমরা গণনা কার্য 1-এ গিয়ে দেখব কিভাবে এই মুনাফার অংশ নির্ণীত হয়েছে। দেখো গণনা কার্য 1, অংশীদারদের মুনাফার অংশ নির্ণয়। আমাদের প্রশ্নে বলা ছিল, খেয়াল করো, বন্টনযোগ্য মুনাফার, তোমরা আবার প্রশ্নটা একটু দেখবে। বন্টনযোগ্য মুনাফার প্রথম 30,000 টাকা পর্যন্ত
ফারিয়া 40%, সাবিহা 35% এবং আয়াত 25% পাবে। এরপরে বলা ছিল অবশিষ্ট মুনাফা 3-2-1 অনুপাতে বণ্টিত হবে। তাহলে আমাদের এই প্রশ্নে মুনাফা হয়েছে 49,350 টাকা। 49,350 টাকা থেকে 30,000 টাকা 40%, 35% এবং 25% হারে ভাগ করে দেওয়া হবে। তাহলে 49,350 টাকা থেকে যদি 30,000 টাকা আমরা ভাগ করে দেই 40, 35, 25% হারে, আরও অবশিষ্ট মুনাফা থাকবে 19,350 টাকা। দেখো 49,350 টাকা থেকে 30,000 টাকা চলে গেলে অবশিষ্ট 19,350 টাকা 3-2-1 অনুপাতে অংশীদারদের মধ্যে বণ্টিত হবে। 3-2-1 মানে আনুপাতিক রাশিমালার যোগফল হচ্ছে 6। 6/3 ভাগ পাবে ফারিয়া, 6/2 ভাগ পাবে সাবিহা এবং 6/1 ভাগ পাবে আয়াত। তাহলে মোট কত হবে? ফারিয়া 30,000 টাকা থেকে পাবে 40%, তার মানে 12,000 টাকা, এবং অবশিষ্ট যে 19,350 টাকা থাকে মানে 49,000 টাকা, 49,350 টাকা থেকে 30,000 টাকার 40% এবং অবশিষ্ট 19,350 টাকার 6/3 ভাগ, তাহলে 12,000 এবং 9,675 মিলে ফারিয়ার যে মুনাফার অংশ মোট 21,675। একইভাবে সাবিহা 30,000 টাকার উপর পাবে 35%, 35% 10,500 টাকা, অবশিষ্ট 19,350 টাকার উপর পাবেন 6/2 ভাগ 6,450 টাকা, মোট হচ্ছে 16,950 টাকা। আয়াত 30,000 টাকার 25% পাবে 7,500 টাকা এবং অবশিষ্ট বণ্টনযোগ্য মুনাফা 19,350 টাকা, এর 6/1 ভাগ পাবে 3,225 টাকা, মোট 10,725 টাকা। সো এইভাবে আমরা অংশীদারদের প্রশ্নের যে তথ্য ছিল দেয়া ছিল সেই তথ্যের ভিত্তিতে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করে এখানে লিখেছি। আশা করি তোমরা এই প্রশ্নের লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে আমরা প্রস্তুত করেছি তা বুঝতে পেরেছ। তোমাদের যদি এটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আগামী ক্লাসে গ অংশীদারদের চলতি হিসাব যেখানে করতে বলা হয়েছে সেটি কিভাবে প্রস্তুত করতে হয় আমরা দেখব। তোমরা এই প্রশ্নটি খাতায় তুলে নেওয়ার পরে এই অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব এবং কতে যে অংশীদারদের মূলধন হিসাব আমরা প্রস্তুত করেছি এগুলি বারবার করবে এবং কোনো সমস্যা হলে সেটি আমাকে জানাবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশের সমাধান করব। আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।